নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত একটি উপন্যাস কেরালায় কিস্তিমাত। আজ আমরা এই উপন্যাসের তৃতীয় পর্ব শুনব। আসুন তাহলে আমরা সকলে মিলে শুনে নিই কেরালায় কিস্তিমাতের তৃতীয় পর্ব। খাওয়ার টেবিলে বিশেষ কথা বলছিল না মিতিন, যেন একটু অন্যমনস্ক। বেয়ারা টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে, তাকাচ্ছেই না সেদিকে। চিকেন ফ্রাইড রাইসের ধুমায়িত পাত্রখানা মিতিনকে বাড়িয়ে দিয়ে পার্থ বলল, নাও শুরু করো। তোমাদের জন্য ওই মাছ ভাজাটাও বলে দিয়েছি, ওই যে কি একটা যেন বিটকেল নাম। টুপুর বলল, ক্যারিমিন পল্লী চ্যাথু। বেড়ে মেমারি তো তোর। এবার টেস্ট করে দেখ বাড়ি আর হোটেলের প্রিপারেশনে কতটা তফাৎ। আর কিছু নিবি? চিকেন মাটনের কোনো সাইড ডিশ? চাইনিজ ফুডের সঙ্গে মোগলাই পাঞ্চ করবে? তাহলে মাটন কড়াই নেওয়া যেতে পারে। নাকি অন্য কিছু বলবো মিতিন মাসি? চামচ করে প্লেটের ফ্রাইড রাইস নিচ্ছিল মিতিন। মুখ না তুলেই বলল, তোর মা বাবাকে জিজ্ঞেস কর। তোর কি হলো বলতো? সহেলি ভুরু কোচকালেন। কোথায় সিনাগগে একটা মার্ডার হয়েছে, তার জন্য তুই উতলা হবি কেন? উতলা নয়, ভাবছি ছেলেটা তাহলে গ্রেট স্ক্রল চুরির সঙ্গে জড়িত ছিল। তাতেই বা তোর কি? খানিকটা দায়িত্ব আমাদের আছেই দিদি। আমরা যদি গ্রেট স্ক্রল দেখার জন্য বায়না না জুটতাম, তাহলে হয়তো ছেলেটাকে মরতে হতো না। এটা তুমি জোর দিয়ে বলতে পারো না। পার্থ প্রতিবাদ জুড়ল। কাল না হলেও নেক্সট শনিবার প্রার্থনার সময় চুরি তো আবিষ্কার হতোই। তখনও তো ছেলেটা খুন হতে পারত, কিংবা হয়তো সপ্তাহের মাঝখানেই ছেলেটাকে। পুলিশ তখন চুল ছিঁড়ত কেন হলো। পরে চুরিটা জানাজানি হলে হয়তো টের পেত কারণটা। মোদ্দা কথা, যারা ছেলেটাকে দিয়ে কাজটা করিয়েছে তারা ওকে সরিয়ে দিতই, আজ না হোক কাল, যাতে জেরার মুখে দুষ্কর্মের পাণ্ডাটির নাম ফাঁস না হয়ে যায়। খলনায়কটা কে হতে পারে মিতিন? অবনী এক টুকরো শশা মুখে পুড়লেন। নিশ্চয়ই জু টাউনের কেউ। আমার তো সাইমন লোকটাকেও সন্দেহ হয়, সহেলি বললেন। রক্ষকই হয়তো ভক্ষক। জোস হ্যালেগোয়াকেই বা বাদ দিচ্ছেন কেন? কাঁটা চামচে চিলিপ্রন গাঁততে গাঁততে পার্থ ফুট কাটল। তাঁর ঘর থেকে চাবির ছাপ তুলে আনা হলো, অথচ তিনি কিছুই জানেন না। ব্যাপারটা যেন কেমন কেমন ঠেকছে না। যাই বলো, আমার কিন্তু ধারণা সর্ষের মধ্যে যদি ভূত বলে কিছু থাকেই, সে ওই সাইমন। ভদ্রলোক কাল বলছিলেন না সন্ধেবেলা কাকে যেন মিট করতে যাবেন? দেখো গে যাও, চোরের দলের সর্দারের সঙ্গেই হয়তো অ্যাপয়েন্টমেন্ট ছিল। সাইমনের পক্ষেই তো জোস হ্যালেগুয়ার চাবি থেকে ছাপ তোলা সবচেয়ে বেশি সহজ কাজ, নয় কি? তোমরা কিন্তু গোড়াতেই ভুল করছো। এতক্ষণ পর মুখ খুলেছে মিতিন। জোস বা সাইমন অপকর্মে জড়িত নন, কিংবা তাদের কারো সঙ্গে কোনো কালপ্রিটের আতাত নেই, এই কথা আমি জোর দিয়ে বলবো না। তবে কিছু কিছু খটকা তো থেকেই যায়। যেমন, প্রথম সাইমনকেই ধরো। গ্রেট স্ক্রল হাওয়া হয়ে গেছে জেনেও সাইমন আমাদের গ্রেট স্ক্রল দেখাতে রাজি হলেন কেন? কোনো বাধ্যবাধকতা তো ছিল না। স্বচ্ছন্দে তিনি আমাদের হাঁটিয়ে দিতে পারতেন। আর মিস্টার হ্যালেগুয়া, দেখছই তো তিনি কেমন আলোভোলা মানুষ। দরজা সর্বক্ষণ হাট করে খোলা রাখেন। তাঁর বাড়ি থেকে চাবির ছাঁচ তোলা তো নেহাতি ছেলে খেলা, যে কেউ করতে পারে। মিস্টার হ্যালেগুয়ারও যদি চুরির মতলব থাকে, তিনি ডুপ্লিকেট চাবি বানাতে যাবেন কেন? আসল চাবি তো তার কাছেই মজুদ। টুপুর বলল, সবাইকে বিভ্রান্তিতে ফেলার জন্যই হয়তো ওটাই মিস্টার হ্যালেগুয়ার চাল। ভুল করছিস। মিস্টার হ্যালেগুয়ার হেফাজতে বহু কাল ধরে দেয়াল সিন্দুক রয়েছে। গ্রেট স্ক্রল সরানো হলে তিনি তো কবেই সরাতে পারতেন।
তর্কের খাতিরে যদি ধরেও নি বুড়ো বয়সে মিস্টার হ্যালেগুয়ার মতিভ্রম হয়েছিল, মোটা টাকার টোপ খেয়ে তিনি দুষ্কর্মটিতে নিজেকে জড়িয়ে ফেলেছেন, তাহলেও তো প্রশ্ন থেকে যায়, কাউন্টারে ছেলেটার সঙ্গে তিনি শার্ট করবেন কেন? গ্রেট স্কল হাফিস করার পক্ষে তিনি তো একাই যথেষ্ট নন কি? এমন তো হতে পারে ছেলেটা ঘটনাচক্রে মিস্টার হ্যালেগুয়াকে গ্রেট স্কল সরাতে দেখে ফেলেছিল। তাহলে তো তখনই খুন করাতেন, চুরি ধরা পড়া অবধি অপেক্ষা করবেন কেন? অবশ্য যদি ধরেই নেই মিস্টার হ্যালেগুয়া একজন ভয়ঙ্কর মানুষ, যিনি নরহত্যা পর্যন্ত করতে পারেন। ফ্র্যাঙ্কলি বলছি, বৃদ্ধ পুরোহিতশ্রীকে দেখে আমার কিন্তু মোটেই সেরকম মনে হয়নি। সবচেয়ে বড় কথা, সাইমনের যুক্তিটাও তো মিস্টার হ্যালেগুয়ার ক্ষেত্রেও খাটে। জিনিসটা উধাও জেনেও তিনি আমাদের সিনেগগে নিয়ে গেলেন কেন? তাড়াতাড়ি চুরি ধরা পড়ায় তাদের কি উদ্দেশ্য সাধিত হয়েছে, একমাত্র তোদের সন্দেহের তীর তার দিকে ছুড়ে যাওয়া ছাড়া? অর্থাৎ তুমি বলতে চাও সাইমন পেরিস বা জোশ হ্যালেগুয়া চুরিতে নেই? সম্ভাবনা অত্যন্ত কম। মিতিন এক ঢোক জল খেল, ভিনেগারে ভেজানো লঙ্কার কুচি মুখে ফেলে বলল, আগেও বলেছি, এখনো বলছি, নাটের গুরুটি বাইরের কেউ। তবে শুধু যে সাক্ষ্যলোপের জন্য খুনটা হয়েছে এ আমি পুরোপুরি মানতে পারছি না। চুরি যখন শনিবারেই হয়েছে, তখন ছেলেটাকে আরও একটা দিন বাঁচিয়ে রাখার কি অর্থ? নৃশংস লোকটা চোরাই মাল হস্তগত হলেই ছেলেটাকে সাবার করবে, এটাই তো স্বাভাবিক ছিল। কেন যে করেনি সেটাই ভাবছি। অত ভাবাভাবির দরকারটা কি? সাহেলির স্বরে বিরক্তি। এদিকে আমি যে কত বড় বিপদে পড়লাম সে নিয়ে তো কারোর হুঁশ নেই। একসঙ্গে সব কটা চোখ আছড়ে পড়ল সহেলির ওপর। বিপদ তোমার? নয়তো কি, টুপুরের বাবা তো ক্রেডিট কার্ডটা ফেলে এলেন, এখন আমার চলবে কি করে? ওই কার্ডের ভরসাতেই তো বেশি ক্যাশ টাকা সঙ্গে আনিনি। এই ব্যাপার? পার্থ হো হো হাসলো। আমরা তো আছি, কিনুন না যা খুশি। ভরসা দিচ্ছ? শিওর। আমার কিন্তু ভালো দেখে একটা কথাকলির মুখোশ চাই। সাহেলের মুখ হাসিতে ভরে গেল। যেখানেই দেখতে পাবো কিনে নেব। শখের বলিহারি। অবনী কুটুস ফুট কাটলেন। মুখোশ পরে নাচবে নাকি? এই তো পণ্ডিতের নমুনা। অবনীর দিকে আগুনে দৃষ্টি হানলেন সহেলি। কথাকলি ডান্সাররা মোটেই মুখোশ পরে নাচে না, মাথায় একটা জবরং মুখোশ চাপায় আর মুখ এঁকে নেয় মুখোশের ঢঙে। মুখোশ যেটা পাওয়া যায় সেটা ফর শো, সাজানোর জন্য। ফ্ল্যাটের দেওয়ালগুলোর ওপর একটু দয়ামায়া তো করো, তোমার সাজের ভারে ওরা যে এবার খসে পড়বে। অবনীর বলার ভঙ্গিতে হেসে উঠল গোটা টেবিল। এক লহমায় পরিবেশ ফুরফুরে। ওয়েটারকে ডেকে অর্ডার দেওয়া হলো মাটন কড়াইয়ের। ক্যারামিন পল্লি চাথুও এসে গেল। খাচ্ছে সবাই মনোযোগ সহকারে। মাছ ভাজা মুখে পুড়ে বাইরেটা দেখছিল টুপুর রেস্তোরাঁর কাচের জানালা দিয়ে। ছোট হলেও মুন্নার বেশ জমজমাট শহর, বিশেষত শহরের এই মধ্যমণি অঞ্চলটা। বাড়িঘর দেখে ঠাহর হয় এলাকাটা পুরনো। এদিকটায় দোকানপাট আছে অজস্র, হোটেলের সংখ্যাও নেহাত কম নয়। সরু একটা নালা মতো চলে গেছে শহরের মধ্যিখান দিয়ে। ওটা নালা না নদী? বর্ষায় ওরই চেহারা হয়তো ফুলে ফেঁপে ওঠে। অদূরে চা বাগানও দৃশ্যমান। এত চা হয় নীলগিরি রেঞ্জে? ভাবনার মাঝেই কুনুইয়ের খোঁচা। এই দিদি ভাই দেখ, সে দুষ্টু লোকগুলো। কারা? ওই যে ফলসের ধারে এসেছিল। ও মা, তাই তো, সেই দুই মূর্তিমানই তো ঢুকেছে রেস্তোরাঁয়। হেলে দুলে কোনার টেবিলে গিয়ে বসলো, তাকাচ্ছে এপাশে ওপাশে। টুপুরের সঙ্গে চোখাচোখি হতেই চোয়াল ফাঁক করল গুফোঁটা। সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে টুপুর। চাপা গলায় মিতিনকে বলল, কি বিচ্ছিরি ভিলেনের মতো হাসছে দেখো। আমল দিস না, খা। পার্থরও নজর গেছে,
বলল, আশ্চর্য, বেছে বেছে এখানেই এলো। সহেলি শঙ্কিত মুখে বললেন, আর এখানে থাকতে হবে না, উঠে পড়ো। আহ, বাড়াবাড়ি করো না, মিতিন মৃদু ধমক দিল। নির্জন জায়গায় যখন অ্যাটাক করেনি, এত লোকের মাঝে কিসের বিপদ? তবু যেন ঠিক আশ্বস্ত হওয়া গেল না। সকলেই আড়ে আড়ে দেখছে। তন্দুরি চিকেন নিয়েছে লোক দুটো, তামসিক ভঙ্গিতে কচর কচর চিবোচ্ছে মুরগির ঠ্যাং। টুপুরেরা যখন বিল মিটিয়ে বেরিয়ে এলো, তখনও নতুন করে কি যেন অর্ডার করছে দুজনে। রেস্তোরাঁর উল্টো দিকে গাড়ি রেখেছে ম্যাথু। সহেলি সিটে বসে বললেন, ওহ, ভয়ে ভয়ে বেশি খাওয়া হয়ে গেল, এখন একটা পান পেলে ভালো হতো। খাবেন পান? পার্থ বলল, তবে এখানে বোধহয় বাংলার পান মিলবে না। দক্ষিণী পান চলবে? চলবে চলবে, আমি সাউথ ইন্ডিয়ান পান খেয়েছি, কলকাতাতেও পাওয়া যায়। গোল গোল করে সাজে, ওপরে একটু নারকোল ছড়িয়ে দেয়। টুপুর বলল, আমিও একটা সাউথ ইন্ডিয়ান পান খাবো। বুম বুম বলল, আমিও। আয় তবে। দোকানে এসে এক প্যাকেট সিগারেট কিনল পার্থ। পান সাজাই ছিল, ভরে নিয়েছে ঠোঙায়। সিগারেট ধরিয়ে ধোয়া ছেড়ে বলল, তোদের আর কিছু চাই? বুম বুমের একটাই চাহিদা, চিপস। টুপুর বলল, গোটা কতক চকলেট নিতে পারো। এনিথিং মোর? নাথিং। আমরা কি এখন হোটেলে ফিরছি পার্থমেশো? চাইলে খানিক বেড়াতেও পারি, একেবারে সন্ধেবেলা গিয়ে ঢুকবো। এখানে দ্রষ্টব্য কি কি আছে? কাছাকাছির মধ্যে সাইট বলতে এরাভিকুলাম ন্যাশনাল পার্ক আর আনাইমুড়ি পাহাড়। জানিস তো, আনাইমুড়ি সাউথ ইন্ডিয়ার হাইস্ট পিক, প্রায় 2700 মিটার উঁচু। মাত্র? হিমালয়ের চূড়াগুলোর কাছে এ তো নস্যি গো। কি আর করা, এরা যে আর বাড়েনি। তবে মনে রাখিস, আনাইমুড়ির বয়স কিন্তু হিমালয়ের চেয়ে অনেক বেশি। তা ওই বুড়ো পাহাড়ে চড়া যায়? শুনেছি ট্রেক করতে হয়, অনেকটা সময় লাগে। তোর মা থোড়াই পারবে। আর একটা সাইটও আছে কাছে পিঠে, মাটুপেট্টি ড্যাম। হঠাৎই পেছন থেকে কে যেন বলে উঠল, দ্যাটস আ ওয়ান্ডারফুল প্লেস, ডোন্ট মিস ইট। চমকে ঘাড় ঘোরালো টুপুর। এক ভদ্রলোক হাসছেন মিটিমিটি। পরনে জিন্স, ডেনিম জ্যাকেট, কাঁধে বিদেশি ক্যামেরা, পায়ে থ্যাবড়া শু। হাইট খুব বেশি নয়, দোহারা চেহারা, মাথায় আফ্রিকানদের মতো চাপচাপ কোকড়া চুল ও জোড়া ভুরু। গায়ের রং না ফর্সা না কালো, দেখে মনে হয় পার্থমেশ্বরের সমবয়সী। হাসি বিস্তৃত করে ভদ্রলোক বললেন, আমি অল্প অল্প বাংলা জানি, সুইট ল্যাঙ্গুয়েজ। আর ইউ ফ্রম ক্যাল? পার্থ ইংরাজিতেই জবাব দিল, হ্যাঁ, আমরা কলকাতারই বাসিন্দা। আপনি? আমি পিকেজি কুরুপ। ঝরঝরে ইংরাজিতে বললেন ভদ্রলোক। থাকে কাসারগড়। নাম শুনেছেন নিশ্চয়ই কাসারগড়ের? উত্তর কেরলে? একদম ঠিক। এক সময় কিছুদিন পশ্চিমবঙ্গে ছিলাম, তখনই আপনাদের ভাষা সামান্য শিখেছি। চাকরি সূত্রে গিয়েছিলেন? আমি কারো গোলামি করি না মশাই, ডাব ঠাকুরদার চায়ের ব্যবসা আছে, সেটাই একটু আদ্র দেখাশোনা করি আর কি। তবে আসল কাজ বনে বনে টোটো করে বেড়ানো। চোখ টিপলেন পিকেজি কুরুপ। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি আমার নেশা, সেই সুবাদেই আপনাদের ডুয়ার্স রেঞ্জে গেছি, সুন্দরবনেও ঘুরেছি। আহা, ওই ম্যানগ্রোভ ফরেস্ট এখনো আমার চোখে ভাসে। আপনারা নিশ্চয়ই ট্যুরিস্ট। 2-5 মিনিটের মধ্যে আলাপ জমে গেল। পার্থর সঙ্গে সঙ্গে রাস্তার এপারে এসে অবনী, মিতিন, সহেলির সঙ্গেও পরিচয় করলেন কুরুপ। কাসারগড় থেকে একাই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন তিনি। পালাক্কাড় জেলার সাইলেন্ট ভ্যালিতে নাকি ছিলেন বেশ কয়েকদিন, সবে কালই এসে পৌঁছেছেন মুন্নার।
এই জায়গাটা তার ভালোই চেনা। বার 6-7 এসেছেন। এবার উঠেছেন হোটেল ক্রিস্টাল প্যালেসে। ইচ্ছে আছে আরও 2-1টা জঙ্গল ঘুরে বাড়ি ফিরবেন। ব্যাচেলার মানুষ, ঘরের প্রতি তেমন টানও নেই তার। ব্যবসাটাও মূলত দাদা আর ভাই সামলান, তিনি না থাকলেও কারবার ঠিকঠাকই চলে। কথায় কথায় কুরুপ জিজ্ঞেস করলেন, তা আপনারা উঠেছেন কোথায়? পার্থই বলল, মুন্নার ক্লাব। আমিও একবার ওখানে ছিলাম, পজিশনটা খুব সুন্দর, গোটা উপত্যকার চমৎকার ভিউ পাওয়া যায়। কোন ঘরগুলো নিয়েছেন, ওপরের না নিচের? নিচেই তো পেলাম, ওপরেরটা পেলে আরও উপভোগ করতেন। চারপাশে গাছপালা, নির্জন, বেশ একটা জঙ্গল জঙ্গল এফেক্ট আছে। আমার দিদির অসুবিধে হতো, মিতিন বলে উঠল। ঢাল বেয়ে ওঠানামা করা, তার উপর ভাঙা ভাঙা পাথরের সিঁড়ি। আমার গিন্নির একটু ভূতের ভয়ও আছে, অবনী মন্তব্য জুড়লেন। বেশি নির্জনতা উনি পছন্দ করেন না। নির্জনতাই তো মুন্নারের আসল সৌন্দর্য। এই নির্জনতার টানেই তো আমার বারবার মুন্নার আসা। পুরনো টাউনটা ছেড়ে ফাঁকা ফাঁকা জায়গায় থাকি। তা আপনারা থাকছেন কতদিন? আজকের রাতটাই, কাল এদিকটা ঘুরে ফিরে পেরিয়ারে চলে যাব। আমিও তো পেরিয়ারে যাচ্ছি, তবে কাল খুব ভোরে বেরিয়ে পড়ব। এই দুঃখের জঙ্গল হয়ে সোজা যাব থেকারি। বলে একটু থামলেন কুরুপ, তারপর বললেন, আজ বিকেলে বেড়ানোর জন্য আপনাদের একটা বিউটিফুল স্পট সাজেস্ট করতে পারি। কাছেই একটা চা বাগান আছে, 2টো পাহাড়ের মধ্যেখানে এই লেকের চারপাশ ঘিরে আছে চা গাছ, দেখে মন ভরে যাবে। সহেলি ফস করে বললেন, এখানে কোনো মন্দির টন্দির নেই? মুন্নার নামটাই তো হয়েছে মুন্নার দেবীর নাম থেকে, এখানে মন্দির থাকবে না? ওই তো সামনেই, তবে ওই টেম্পল দেখে সুখ নেই। স্থাপত্য সাদামাঠা, তেমন কারুকাজও নেই, সাইজেও ছোট্ট। তা হোক, তবু একবার মন্দির দর্শন করা উচিত। কুন্দালে চা বাগানে কিন্তু অবশ্যই যাবেন। কুরুপ পায়ে পায়ে এগোলেন খানিক তফাতে রাখা সাদা মারুতির দিকে। গাড়ির দরজা খুলতে খুলতে বললেন, এখন আসি, কপালে থাকলে আবার কাল পেরিয়ারে দেখা হবে। পারলে মুন্নারের গির্জাগুলোও দেখে নেবেন, পুরনো আমলের যা সুন্দর সুন্দর ঝাড়লণ্ঠন আছে। টুপুরদের হাত নেড়ে নিজেই গাড়ি চালিয়ে সামনে দিয়ে বেরিয়ে গেলেন কুরুপ। মারুতির সাদা রং যথেষ্ট ময়লা, বোঝা যায় গাড়ি নিয়ে ভদ্রলোক খুব ঘুরছেন, ধোয়া মোছা হচ্ছে না বেশ কিছুদিন। গাড়িটা দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়ার পর পার্থ বলল, ভদ্রলোক কিন্তু খুব ইন্টারেস্টিং, পাক্কা বোহেমিয়ার। সহেলি বললেন, জঙ্গলে জঙ্গলে ঘুরে মানুষ যে কি আনন্দ পায় কে জানে। অবনী বললেন, মার্কেটিং করেও যে মানুষের কি পুলক জাগে কে জানে। এবার কিন্তু তুমি আমাকে টিজ করছো। টিজ করলাম কোথায়? এক একটা মানুষের কেমন এক একটা নেচার, তাই বলছি। টুকটাক ঠোকাঠুকি চলছে, তার মধ্যেই ম্যাথু গাড়িতে স্টার্ট দিল। পার্থ নির্দেশ মতো চলেছে কুন্দালের পথে। পাহাড়ি রাস্তার দুধারে চা বাগান আর চা বাগান, বাগিচার মাঝে মাঝে রেন ট্রি। সবুজে সবুজে ভারী আরাম হচ্ছিল চোখের। জানালা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে টুপুর আপ্লুত স্বরে বলে উঠল, এখানকার পাহাড়গুলো সত্যিই আমাকে অবাক করেছে মিতিন মাসি। দার্জিলিং আর অসম ছাড়া ভারতের আর কোথাও যে এত চা হতে পারে এ আমার ধারণায় ছিল না। এ হলো ব্রিটিশদের হাত যশ, বুঝলি? এই কেরলে প্রাচীন কাল থেকে বিদেশি তো কম আসেনি। চীন, মিশর, গ্রিস, রোম, ফিনিশিয়া, আসিরিয়া, কোত্থেকে না এসেছে ব্যবসায়ীরা। বাষ্পযান আবিষ্কার হওয়ার পর ইউরোপিয়ানরাও আসতে শুরু করলো কেরলে। পর্তুগিজ, দিলেমার, ওলন্দাজ, ফরাসি, ব্রিটিশরা এলো সবার শেষে। কেরলে প্রথম তারা কলোনি করেছিল 1684-তে।
ত্রিবান্দাম, মানে যাকে এখন থিরুবনন্তপুরম বলে, তারই কাছে আত্তিঙ্গালের রানীর দেওয়া জমিতে। পরে এসেও তারাই কিন্তু এদেশের অধীশ্বর বনে গেল। টিপু সুলতানকে হারালো 1792-তে, পেয়ে গেল মালাবাড়ার কোচি। আর তারপর থেকে এখানকার মাটিকে তারা কাজে লাগাতে শুরু করলো। মশলা তো কেরলে চিরকালই হতো, ব্রিটিশরা আনলো পাহাড়ে চাষ, কোথাও চা, কোথাও কফি, আর পাহাড় সমুদ্রের মাঝামাঝি অঞ্চলে রবার। নীলগিরি রেঞ্জ জুড়ে শুধুই দেখবি প্লান্টেশন আর প্লান্টেশন। শুধু কেরল নয়, তামিলনাড়ুরও বেশ খানিকটা আছে এর মধ্যে। এ সবই কিন্তু ব্রিটিশদের অবদান। অবনী শুনছিলেন মন দিয়ে, বললেন, কেরলের হিস্ট্রিটাই তো পিকুলিয়ার। ভারতের এখানেই প্রথম গির্জা, এখানেই প্রথম মসজিদ, এখানেই প্রথম সিনাগগ। পার্থ জিজ্ঞেস করল, আচ্ছা, যিশুর ডাইরেক্ট শিষ্য সেন্ট টমাস নাকি কেরলে এসেছিলেন? মালাবার উপকূলে। সালটা ছিল 52 এডি। কোচির কাছে কাংরানোর বলে একটা বন্দর আছে, সেখানে। তার মানে খ্রিস্টানরাও এদেশে 2000 বছরের পুরনো? অবশ্যই, তাই তো বলি, এদেশ হিন্দু, মুসলমান, খ্রিস্টান কারো একার নয়, সকলের। এক পাহাড়ি বাঁকে গাড়ি থামিয়েছে ম্যাথু। বাইকুন্দাল টি গার্ডেনের বোর্ড। দূরে খানিক নিচে দেখা যায় এক স্নিগ্ধ শান্ত হ্রদ। নামতে নামতে হ্রদের পার অবধি পৌঁছে গেছে চা বাগান। ম্যাথু মাথা দুলিয়ে বলল, এও গো, আই ওয়েট হিয়ার। চড়া রঙের শাড়ি জামা নিজস্ব কায়দায় পরে চা বাগানে কাজ করছে কেরলীয় মেয়েরা। টকাটক দুটো পাতা একটা কুড়ি ছিঁড়ছে গাছ থেকে, রাখছে হাতের ঝুড়িতে। টুপুরদের দেখে মিষ্টি করে হাসলো তারা, হাত নাড়ছে। তত্তরিয়ে হ্রদের পার অবধি নেমে গেল বুমবুমার টুপুর। হ্রদের কাকচক্ষু জলে ছায়া পড়েছে মেঘের। দৃশ্যটা যে কি নয়নাভিরাম! সহেলি পর্যন্ত স্বীকার করলেন কেরলে বেড়াতে আসা তাঁর সার্থক হল। পাহাড়ে অন্ধকার নামে ঝুপ করে, তাই বেশিক্ষণ আর থাকা হলো না কুন্দালে। ফিরছে টয়োটা কোয়ালিস। পথে গাড়ি দাঁড় করিয়ে চা খাওয়া হলো এক প্রস্থ। হোটেলে যাওয়ার আগে টুকুস করে মুন্নার দেবীর মন্দিরেও ঢু মেরে নিলেন সহেলি। এসবের ফাঁকেই মুন্নারে একটা সুন্দর সন্ধে নেমে গেছে। মুন্নার ক্লাবে যখন পৌঁছলো টুপুরেরা, তখন তো রীতিমতো ঘুটঘুট করছে অন্ধকার। গাড়ি থেকে নেমে আগে আগে যাচ্ছিল টুপুর কেয়ারি করা বাগানের মধ্যিখানে সরু বাঁধানো পথ ধরে। ক্লাবরুমের কাছাকাছি এসেই হঠাৎ বুক ধড়াস। সেই লোক দুটো বসে আছে চেয়ারে, ক্লাবের লম্বা টানা ছায়া ছায়া বারান্দায়। টুপুরকে দেখে তরাং করে উঠে দাঁড়ালো যুগলে। গুফো আর টাক মাথা কোরাসে বলে উঠল, নমস্তে নমস্তে। এই কি কাণ্ড, লোক দুটো এখানেই উঠেছে নাকি? সিঙ্গেল চৌকিটায় মিতিন যোগব্যায়াম সারছিল। ভুজাঙ্গাসন, শলবাসন, ময়ূরাসন, মাৎস্যাসন করল মিনিট 15। তারপর শবাসন, তারপর প্রাণায়াম। পালা করে পূরক, কুম্ভক, রেচক। কোনটা কতক্ষণ করবে জানে টুপুর। 1:4 2:2। চেয়ারে বসে পড়ে টুপুর ঘড়ি দেখছিল। 10 সেকেন্ড ধরে এক নাক চেপে শ্বাস টানা, 40 সেকেন্ড দম বন্ধ, তারপর অন্য নাক দিয়ে 20 সেকেন্ড ধরে ফুসফুস খালি করা। চেষ্টা করে দেখেছে টুপুর, ওই রেচকটা নিয়েই সমস্যা হয়। অতক্ষণ ধরে একটু একটু করে শ্বাস ফেলা যে কি কঠিন। আবার এই নাক দিয়ে একবার টানতে হবে তো পরের নাক দিয়ে পার করে দিতে হবে। রীতিমতো আয়ুষসাধ্য ব্যাপার। তবে মিতিন মাসি করে ভারী সহজভাবে, মনে হয় যেন তার কাছে এসব খেলা। এরপর চোখ বন্ধ করে 10 মিনিট ধ্যান। মিতিন মাসি বলে এই ধ্যানটা নাকি মস্তিষ্কের জন্য খুব জরুরি, এতে নাকি মনোসংযোগের ক্ষমতা বাড়ে। শরীরচর্চা শেষ করে চোখ খুলল মিতিন।
হাতের তালু চোখের ওপর আলতো বোলাতে বোলাতে বলল, কি রে দিদি, ভর সন্ধেবেলায় ঘুমিয়ে পড়ল নাকি? আজ্ঞে না। বড় চৌকিতে নিশ্চুপ শুয়ে থাকা সহেলি খড়খড় করে উঠলেন। আমি শুধু চোখ বুজে ভাবছি তোদের আক্কেলের কথা। তুমি এখানে হাত পা প্যাকাচ্ছ আর ওদিকে দুজনে দাবা নিয়ে বসে গেছেন। মাথার ওপর যে খাড়া ঝুলছে সে খেয়ালটি নেই। কিসের খাড়া? জানালা দরজা সব বন্ধ, তবু গলা অস্বাভাবিক নামিয়ে প্রায় ফিসফিস করে সহেলি বললেন, গুন্ডা দুটো তো ধাওয়া করে এখানে পর্যন্ত এসে গেল, এখন আমরা কি করব? নাকে সর্ষে তেল দিয়ে ঘুমো, অযথা প্যানিক করো না। এখনো পর্যন্ত ওরা তোমার কোন পাকা ধানে মই দিয়েছে? দিতে কতক্ষণ? মিতিন, এখনো সময় আছে, চল অন্য হোটেলে চলে যাই। এখন খেপেছ? তুমি আবার পাশ ফিরে শুয়ে পড়ো তো। মিতিন চৌকি থেকে নেমে গায়ে একখানা শাল জড়িয়ে নিল। দিনের বেলা টের পাওয়া যায়নি, তবে সূর্য ডোবার পর বেশ ঠান্ডা হয়ে গেছে আবহাওয়া। অ্যান্টি রুমে গিয়ে সুটকেস খুলে বুমবুমের জন্য একটা হাফ সোয়েটার বার করতে করতে বলল, তুইও গায়ে একটা কিছু চাপিয়ে নে রে টুপুর, চোরা ঠান্ডা একবার লেগে গেলে আর রক্ষে নেই। টুপুরেরও একটু শীত শীত করছিল বটে, তবু বলল, ধুত, শাল তো সুটকেসের তলায়, কে এখন টেনে টেনে বের করবে? তোদের সুটকেসের চাবি দে, আমি বের করে দিচ্ছি। সব জিনিসপত্র রাখা হয়েছে এক জায়গায়, এই ঘরের অ্যান্টি রুমে। টুপুর সহেলি দুজনের জন্যই দুটো গরম চাদর বের করল মিতিন। টুপুরকে বলল, বুমবুমকে ডাকতো, সোয়েটারটা পরিয়ে দি। পাশের ঘরে এসে টুপুর থতমত। নিবিষ্ট মনে দাবা খেলছে দুই মহারথী। বুমবুম নেই। ভুরু কুচকে টুপুর জিজ্ঞেস করল, ও পার্থমেশো, বুমবুম কোথায়? পার্থ বিড়বিড় করে বলল, দাঁড়া, গজটাকে ধরেছে। অবনী গর্বিত মুখে বললেন, ওটা গেছে লাদিমির, হাতি বাঁচাতে গেলে তোমায় একটা বোড়ে স্যাক্রিফাইস করতে হবে। অত সোজা নয় গ্যারি, এবার আপনি আমার ঘোড়ার কেরামতি দেখবেন। 2.5 পা লাফিয়ে আপনার নৌকাকে এইসান চাট ঝাড়বে। টুপুর ব্যাকুল স্বরে বলল, ও বাবা, ও পার্থমেশো, খেলাটা একটু থামাও না। অবনী মুখ তুলে বললেন, কেন? বুমবুমকে দেখছি না যে। এই তো ছিল। পার্থ চোখ না তুলে বলল, তোদের ঘরে গেছে বোধ হয়। না, আমি তো ও ঘর থেকেই এলাম। তাহলে হয়তো বাথরুমে। দৌড়ে টয়লেটে উকি মেরে এলো টুপুর। না, বুমবুম সেখানেও নেই। ব্যাস, হুলস্থুল বেঁধে গেল। মিতিন দৌড়ে লনে নেমে অন্ধকারে খুঁজছে এদিকে ওদিকে। পার্থ ছুটে গাড়ির কাজটা দেখে এলো। অবনী ক্লাব ঘর। ক্লাব ঘর, লন, রসুইখানা, গাড়ি, বুমবুম কোথাও নেই। ম্যাথিউ ক্লাব রুমে বসে টিভি দেখছিল। সেও হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়েছে খুঁজতে। জনা 5 ভদ্রলোক ছিলেন ক্লাবে, তারাও শশব ব্যস্ত। উল্টো দিকের রুমের তামিল পরিবারটিও দরজা খুলে ঘাবড়ানোর মুখে উকিঝুঁকি মারছে। একজন বললেন, বাচ্চাটা রাস্তায় বেরিয়ে যায়নি তো? সহেলি হাউমাউ করে কেঁদে উঠলেন, কখনো না, ওই দুটো লোকই ধরে নিয়ে গেছে। আমি জানতাম এই রকমই কিছু একটা ঘটবে। কে লোক? কেয়ারটেকার প্রশ্ন করল। কাদের কথা বলছেন? ওই যে ওপরের ঘরে উঠেছে, সারা দিন ধরে আমাদের ফলো করছে। তাই নাকি? লোক দুটো ছেলে ধরা? কথা শেষ হতে না হতে ওপরের কটেজে দুমাদুম দমাদম আওয়াজ। হুড়মুড় করে সবাই ছুটেছে ওপরে। গিয়েই চক্ষু স্থির। লোক দুটোর দরজার ল্যাচ বাইরে থেকে টানা, ভেতর থেকে কে যেন ঘা মারছে জোর জোর। টুপুর চেঁচিয়ে উঠল, বুমবুম, নিশ্চয়ই বুমবুমকে আটকে রেখে গেছে। পার্থ গিয়ে খেচাং করে খুলে দিল ল্যাচ। সঙ্গে সঙ্গে অদ্ভুত দৃশ্য। বোধহয় দূর থেকে ছুটে এসে দরজায় একটা মুড়িয়া ধাক্কা মারতে যাচ্ছিল,
ঠিক সেই মুহূর্তে খুলে গেছে তার। গুফো আর টাক মাথা তীব্র গতিতে সাঁ করে বেরিয়ে আছাড় খেয়ে পড়ল মাটিতে, দুটো অতিকায় মিসাইলের মতো। কয়েক সেকেন্ডের জন্য লোক দুটো হতভম্ব, তারপর উঠে গায়ের মাটি ছাড়তে ছাড়তে তাদের সে কি চিৎকার! তুবড়ি ছুটছে মালায়ালামের, ক্রোধে গড়গড় করছে, হাত পা ছুটছে। অতি কষ্টে তাদের শান্ত করল কেয়ারটেকার। ইংরাজি তর্জমাতে জানা গেল লোক দুটো নাকি খেতে বেরিয়েছিল, ফেরার পর কে যেন তাদের ঘর বাইরে থেকে বন্ধ করে দিয়েছে, আর বুমবুমকে তারা নাকি দেখেইনি। টুপুর নার্ভাস মুখে বলল, তাহলে বুমবুমের কি হলো? মিতিন বলল, দাঁড়া এক সেকেন্ড, দেখছি। বলেই ঘরটার পেছনে গিয়ে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে এলো বুমবুমকে। বলল, এই যে বাবু, পেছনের জানালায় দাঁড়িয়ে এদের দুর্গতি পর্যবেক্ষণ করছিলেন। ল্যাচ টানাটাও এরই কীর্তি। বুমবুমের ঘাড় হেট, পার্থ লজ্জায় লাল। মিতিন বিনীতভাবে ক্ষমা চাইল লোক দুটোর কাছে। গুফো আর টাক মাথা গলল না, রক্তবর্ণ চোখে নিরীক্ষণ করছে বুমবুমকে। টুপুরা নেমে আসার পরেও ঘরে ঢুকল না, সম্ভবত আবার যদি ঘরবন্দি হয় এই আশঙ্কায়। রুমের দরজা ভেজিয়ে দিয়ে বুমবুমের ঘেঁটি পাকড়ালো মিতিন, জোর ধমক লাগালো, কেন তুমি ওরকম শয়তানি করলে, কেন? বুমবুমের মুখ কাচুমাচু, ঢোক গিলে বলল, দুষ্টু লোকটাকে আমি শাস্তি দিচ্ছিলাম। কিসের শাস্তি? বারে, ওরা যে আমাদের ভয় দেখাচ্ছিল। কি ভয় দেখিয়েছিল? মাথা চুলকে বুমবুম বলল, বারে, তোমরাই তো বলছিলে। ধন্যী ছেলের সাহস। সহেলি কপাল চাপড়াচ্ছেন। হবে না, গোয়েন্দা মাকে দেখে দেখে যা শিখছে। লোক দুটো কিন্তু বেজায় খেপেছে, অবনী বললেন। একটা বাচ্চার হাতে ওইভাবে হেনস্থ হওয়া। সহেলি বললেন, একা পেলে ওরা কিন্তু বুমবুমকে ছিঁড়ে খেয়ে নেবে। টুপুর বলল, যেভাবে ওরা মুরগি ছিঁড়ে খাচ্ছিল। টুপুরের বলার ধরনে হেসে ফেলল সবাই। ঘরের হাওয়া লঘু হতেই গুটি গুটি নৌকা গজ সাজিয়ে বসে পড়লেন অবনী। পার্থকে ডাকলেন, কি হলো, এসো, তোমার গজ সামলাও। পার্থ দুহাতে চুল খামচে চোখ কাতল দাবার বোর্ডে, বলল, হচ্ছে হচ্ছে, তারা কিসের? মিতিন চোখ পাকালো, এই এক্ষুনি মজে যেও না, আগে কাজের কথাগুলো শেষ করো। বলো, কান আছে। রাতে খাওয়া দাওয়ার কি হবে? বন্দোবস্ত কমপ্লিট। সন্ধেবেলা ঢোকার সময়ই ক্লাবের ক্যান্টিনে বলে দিয়েছি, প্লেন চাপাটি আর চিকেন সার্ভ করবে কাটায় কাটায় 10টায়। ঠিক আছে? আর কাল সকালে? এখনই সকালে চিন্তা করতে হবে, রাতটুকু কাটতে দাও। সকালে কিন্তু সময় পাবে না, আমরা 7টার মধ্যে বেরোবো, তখন নিশ্চয়ই এখানকার ক্যান্টিন খুলবে না। সম্ভবত না। তাহলে পথে কোথাও খেয়ে নেব? না, পথে দাঁড়ানো মানে সময় নষ্ট। সব কিছু দেখে টেকে আমাদের কিন্তু বিকেল বিকেল পেরিয়ারে পৌঁছতে হবে। 110 কিলোমিটার রাস্তা, গোটাটাই পাহাড়ি, ঘন্টা 4-5 তো লাগবেই। তো পাউরুটি টাউরুটি এনে রাখো না, মোটামুটি তাহলে একটা হেভি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি। এখন কোথায় পাউরুটি পাবে? না পাবার তো কিছু হয়নি, সবে তো 8টা বাজে। বেরোতেই হবে। পার্থর মুখ বেজার, এই বিজন ভুঁইয়ে এই রাতের অন্ধকারে। মিতিন রাখতে গিয়েও হেসে ফেলল। টুপুরকে বলল, তোর মেশো ফেভিকলে সেটে গেছে, চল আমরাই যাই। তোর মা সঙ্গে গেলে গাড়ি নেব, নয়তো প্যাদল। সহেলিও নড়তে ইচ্ছুক নন, টিভি চালিয়েছেন রুমে। এখন কি একটা হিন্দি সিরিয়াল হয়, দেখবেন। অ্যাডভেঞ্চার ক্লান্ত বুমবুমও বসে পড়ল পর্দার সামনে, সহেলির গা ঘেঁষে। আকাশে চাঁদ ওঠেনি এখনো, ঝিকমিক করছে কোটি কোটি তারা।
গাঢ় নীল আকাশের মতো মুন্নার শহরটাও সেজে উঠেছে সলমা চুমকিতে। দূরের পাহাড়ে পাহাড়ে দেখা যায় ছোট ছোট আলোর বিন্দু। দেখতে দেখতে বিভোর হয়ে হাঁটছিল টুপুর পাকদণ্ডি ধরে। নেমে এলো বড় রাস্তায়। টর্চ মিতিন মাসির হাতে, জ্বলছে নিভছে। নিচে প্রায় সব দোকানই খোলা। একটা বড় সড়ো স্টেশনারি দোকান থেকে কালকের রসদ কিনে ফেলল মিতিন। পাউরুটি, জ্যাম, মাখন, কলা, বিস্কুট, চানাচুর এবং চিপস। ওটি না থাকলে বুম বুম মাথা খেয়ে ফেলবে। দোকান থেকে বেরিয়েছে দুজনে। সামনে সকালে সেই সাদা মারুতি। ড্রাইভিং সিট থেকে ঘাড় এগিয়ে হাঁকছেন পিকেজি কুরুপ। গুড ইভিনিং ম্যাডাম। মিতিন টুপুর গাড়ির কাছে গেল। ঠোঁটে হাসি ফুটিয়ে মিতিন বলল, ভেরি গুড ইভিনিং। আপনি এদিকে কোথায়? এই একটু দানা পানির খোঁজে বেরিয়েছিলাম। কুরুপ গাড়ি থেকে নেমে এলেন। আপনারা মাত্র দুজন কেন? বাকিরা কোথায়? রুমে। আমরা একটু সান্ধ্য ভ্রমণে বেরিয়েছি। বাহ, তা আসুন না, গরম গরম কফি খাই। আপত্তি আছে? একেবারেই না, চলুন। 2-4 পা দূরেই ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। তেমন শৌখিন নয়, তবে মোটামুটি ছিমছাম পরিচ্ছন্ন। কফির অর্ডার দিয়ে কুরুপ গুছিয়ে বসলেন। জিজ্ঞেস করলেন, গিয়েছিলেন কুন্দালে? মিতিনের আগে টুপুরি বলে উঠল, নিশ্চয়ই, দারুণ এনজয় করেছি। কেরল তো উপভোগ করারই জায়গা। ফ্রম নর্থ টু সাউথ কত যে ঘোরার জায়গা। আপনাদের নর্থ কেরলেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আছে তো। আমাদের বাড়ি থেকেই মাইল 10 দূরে বেকাল ফোর্ট। সমুদ্রের পাড়ে এরকম দুর্গ রীতিমতো দুর্লভ। বেকাল বিচটাও দেখার মতো। তারপর ধরুন কালিকাট, কোজিকোড। ভাস্কো ডা গামা সেখানেই তো প্রথম ল্যান্ড করেছিলেন। টুপুর বলল, ভাস্কো ডা গামা মারা তো গিয়েছিলেন কোচিতে। হ্যাঁ, 1524 সালের 25শে ডিসেম্বর, ফোর্ট কোচিতে। কোচিতে দুর্গ আছে নাকি? আমরা তো দেখিনি। মাট্টানচারি আইল্যান্ডের উত্তর দিকে ছিল দুর্গটা। এখন তার কিছুই অবশিষ্ট নেই। কাঠের দুর্গ তো, কত কালই বা টেঁকে। টুপুর আরো অবাক। কাঠের? ইয়েস মিস। সেই দুর্গের নাম ছিল ম্যানুয়াল কোলাটি, ইংরেজিতে পোর্ট সেন্ট ম্যানুয়াল। তৈরি হয়েছিল 1503 সালে। বানিয়েছিলেন ভাস্কো ডা গামার বন্ধু পর্তুগিজ অ্যাডমিরাল আলবুকার্ক। এই আলবুকার্কই কোচিতে পর্তুগিজ কলোনির পত্তন করেন। অবশ্য কোচির প্রথম ভাইসরয় হয়েছিলেন আলমিডা। হয়তো আলবুকার্কই ভাইসরয় হতেন, কিন্তু তিনি যে দেশে ফিরে গিয়েছিলেন। আবার আলবুকার্ক ফিরে এসেছিলেন বটে, তবে তিনি তখন আর কর্তৃত্ব পাননি। এবার মিতিনের আশ্চর্য হওয়ার পালা। আপনার তো দেখছি ইতিহাসে অগাধ ফান্ডা। ওই একটু আধটু পড়াশোনা করি আর কি, শখ। কুরুপ কাজ ঝাঁকালেন। ইতিহাস আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, এই নিয়েই তো আছি। স্টিলের গ্লাসে কফি এসে গেছে। চুমুক দিয়ে মিতিন জিজ্ঞেস করল, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির নেশাটা ধরল কি করে? সে এক গল্প ম্যাডাম। আমার বাবা ছিলেন চ্যাম্পিয়ন শিকারি। ঘুরে ঘুরে কত রকম যে তিনি শিকার করেছেন। 3 জাতের বেড়াল, 4 ধরনের ভাল্লুক, 7 রকমের হরিণ, 8 রকমের ছাগল, ভেড়া আর ষাঁড় 3টে করে ভ্যারাইটির। হরিণের মধ্যে অ্যান্টিলোপও আছে। তার চামড়া ঝুলছে আমাদের বাড়ির দেওয়ালে। অসমে তিনি পাগলা হাতি মেরেছেন। রাজস্থানের রণথম্বরে কস্তুরী মৃগ। তাছাড়া জঙ্গল পাগল বাবার নেশাটা আমার রক্তেও বর্তেছে। তবে এখন তো আর বন্দুক টন্দুক দিয়ে শিকার করার জন্যেই, তাই আমি ট্রিগারের বদলে শাটার চালাই। নিশ্চয়ই প্রচুর রোমাঞ্চকর অভিজ্ঞতাও হয়েছে। সে আর বলতে, একবার তো বাঘের মুখে পড়তে পড়তে বেঁচে গেছি। ওড়িশার শিমলিপালে একরাশ হরিণকে তাক করেছি
এমন সময় কোত্থেকে একটা বাঘ গন্ধ শুকে শুকে হাজির। জানেন তো, জীবজন্তুর ঘ্রাণ শক্তি প্রখর হয়, আর বাঘের তো সাংঘাতিক। নেহাত কভার জিপে ছিলাম, নইলে সেদিনই আমার ভাবলীলা খতম। মিতিন চোখ কুচকে জিজ্ঞেস করল, আপনি কি একাই জঙ্গলে ছবি তুলতে ঢোকেন? ভাড়া গাড়ি নিলে ড্রাইভার থাকে, তবে কেরালে আমি একা একাই ঘুরি। কফি শেষ করে গ্লাস নামালেন কুরুপ, পার্টস বের করে দাম মেটালেন। বাইরে এসে মিতিন প্রশ্ন করল, কাল তাহলে আপনার ইদুক্কি যাত্রা? ভোর 5টায় বেরিয়ে পড়ব। ওখানে এক ধরনের লঙ্গুর আছে, যদি মিলে যায় তো তাদের স্ন্যাপ দেব কয়েকটা। পাকদণ্ডী অবধি মিতিন টুপুরকে গাড়িতে এগিয়ে দিলেন কুরুপ। তারপরে পেরিয়ারে দেখা হবার কথা স্মরণ করিয়ে বিদায় নিলেন। সাদা মারুতি মিলিয়ে যাবার পর টুপুর বলল, ভদ্রলোক একটু পিকুলিয়ার টাইপ, তাই না মিতিন মাসি? কেন? অনেক কিছু জানেন বটে, তবে ফুল ভালো বকেন। যেমন, বাঘের ঘ্রাণ শক্তি মোটেই প্রখর নয়, বরং বেশ দুর্বলই। অথচ উনি বললেন, থোড়ের মাথায় মুখ ফুসকে বেরিয়ে গেছে হয়তো, কিংবা ধরেই নিয়েছেন আমরা অজ্ঞ লোক। মিতিন আলগা হাসল। কস্তুরী মৃগ রাজস্থানে নয়, সিকিমে দেখা যায়, অথচ উনি এমন কনফিডেন্টলি বলছিলেন। কুরুপকে নিয়ে হাসি ঠাট্টা করতে করতে রুমে ফিরল মাসি বঞ্চি। ঘরে দারুণ উত্তেজনা। এইমাত্র পার্থর ঘোড়া খেয়ে ফেলেছে অবনী একটি মাত্র বোড়ে খুইয়ে। নাকের পাটা ফুলছে পার্থর, মুঠো পাকাচ্ছে, আর অবনী গুনগুন করে গান গাইছেন। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। টুপুর বসে পড়ল পার্থমেশ্বর পাশে। পাউরুটি টাউরুটিগুলো রেখে মিতিন আবার বেরোচ্ছিল। টুপুর জিজ্ঞেস করল, চললে কোথায়? ক্লাবের অফিস রুমে। সুনীলকে একটা ফোন করে আসি। এত রাতে কেন? হোটেল থেকে ব্যাগটা আনলো কিনা জানতে হবে না? আমি যাব সঙ্গে। থাক, তুই বসে বসে গজকচ্ছপের লড়াই দেখ। মিতিন ফিরল মিনিট 15 পর। পিছনে পিছনে রাতের খানা হাতে ক্লাবের কর্মচারী। রান্না অতি অখাদ্য, তবে খিদের মুখে দেখ না দেখ সব কটা প্লেট চেটে পুটে সাফ। নৈশাহার সাঙ্গ হতেই সকলেরই মন সুই সুই করছে। সকাল থেকে ঘোরাঘুরি তো কম হয়নি, ঠান্ডাটাও ক্রমশ বাড়ছে। ঝটপট কম্বলে সেধিয়ে গেলে নিদ্রাটাও ভালোই জমবে। ভোর রাতে বিচিত্র এক স্বপ্ন দেখছিল টুপুর। আরব সাগরের ঢেউ কেটে কেটে পালতোলা এক বিশাল নৌকা এসে ভিড়ল নারকোল গাছে ছাওয়া একটা ছোট্ট দ্বীপে। নৌকা থেকে নামলেন ইতিহাসের বইয়ে দেখা ভাস্কো দা গামা। জোশ হ্যালেগুয়ার সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছেন সিনাগগের দিকে। সিনাগগের সামনে ঠিক ঠিক করছে পুলিশ। ভাস্কো দা গামা থমকে দাঁড়ালেন, কি যেন বলছেন মিস্টার হ্যালেগুয়াকে। কোত্থেকে হঠাৎ পিফে জ্বর চেঁচিয়ে বলে উঠলেন, মার্ডার মার্ডার। জর্জের চিৎকারে টুপুরের ঘুম ছিঁড়ে ফর্দাফাই। আচমকা টের পেল কোথায় যেন একটা শব্দ হচ্ছে, কাছেই কোথাও। অ্যান্টি রুমের দিক থেকে আসছে না আওয়াজটা? একটা সরু আলো যেন নড়ে চড়ে উঠল না? টুপুর ধর্মর করে উঠে বসতে যাচ্ছিল, তখনই ফিসফিস মিতিন মাসির গলা, শব্দ করিস না, আমি দেখছি। পা টিপে টিপে মিতিন অ্যান্টিরুমে পৌঁছয়নি, অমনি ছনাত করে কি যেন একটা পড়ার আওয়াজ, সঙ্গে ধূপ করে কারো লাফ। মিতিন চেঁচিয়ে উঠল, যা, পালিয়ে গেল। সহেলিও উঠে পড়েছেন। আলো জেলে টুপুরের সঙ্গে তিনিও দৌড়লেন অ্যান্টিরুমে। কি হলো রে? মিতিনের হাতে একটা লম্বা লাঠি, লাঠির ডগায় লোহার আকশি বাঁধা, সব মিলিয়ে লগি লগি চেহারা। লাঠিটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে মিতিন বলল,
এটা দিয়ে কেউ আমাদের জিনিসপত্র টানার চেষ্টা করছিল। ওই দেখো, পার্থর লাল ব্যাগটা জানালা অবধি নিয়ে গেছে। এ কি সর্বনেশে কাণ্ড! চোর এসেছিল? তাই তো দেখা যাচ্ছে। পিছনে জানালার হুড়কোটা আগে চার দিয়ে খুলেছে, তারপর শিকের ফাঁক দিয়ে লাঠিটা গলিয়ে দিয়েছিল। কিন্তু ওইটুকু ফাঁক দিয়ে ব্যাগ সুটকেস বের করতো কি করে? শিক ভেঙে ফেলতো? সাহেলির গলা কাঁপছে। চোর ডাকাতের অসাধ্য কিছু আছে? গড়াত না কেটেও জিনিস হাতানো যায় দিদি। ব্যাগ জানালায় তুলে জামা কাপড় বের করে নেওয়া কি এমন কঠিন? টুপুর লাঠিটা হাতে নিয়েছে, খানিক নিরীক্ষণ করে বলল, শেপটা খাটের ছত্রির মতো না? ছোট ছোট করে কোনায় কি যেন লেখাও আছে, এম, না না এইচ, তারপর সি, তারপর পি। দেখো তো ঠিক দেখছি? রাখ তোর গবেষণা এখন। সাহেলি ঝাপটে উঠলেন। আগে তোর বাবার বেশকে ডাক। এই ঘরে লুটতরাজ হয়ে যাচ্ছে আর বাবুরা পড়ে পড়ে ঘুমোচ্ছেন। ঠান্ডা ঠান্ডা ভোরে পার্থ অবনীকে জাগায় কার সাধ্যি? বাঙালির সুখনিদ্রা বলে কথা। টুপুর সহেলির গলা প্রায় চিরে গেল দুই ভাইরা ভাইকে তুলতে। শেষ পর্যন্ত অবশ্য চোখ রগড়াতে রগড়াতে কম্বল ছেড়ে বেরিয়েছে তারা। সহেলির মুখে বৃত্তান্ত শুনে ঘুমের রেশটুকুও ওধাও। মিতিন টর্চ হাতে চলে গেছে ঘরের পেছনটায়। জানালার নিচে একটু জঙ্গল জঙ্গল মতো, তারপরে পেটে পাঁচিল। ওপারে এবড়ো খেবড়ো ঢাল নেমে গেছে পাকদণ্ডি পর্যন্ত। সকলেই গিয়ে মুখ বাড়িয়ে বাড়িয়ে ঢালটা দেখছিল। টুপুর বলল, চোরটা এই রাস্তা দিয়েই চম্পট দিয়েছে। সে আর বলতে। মিতিন ঝুঁকে মাটি পর্যবেক্ষণ করছিল। টর্চের আলো এপাশ ওপাশ করতে করতে বলল, পায়ের ছাপ রয়েছে, আই মিন জুতোর। দেখ টুপুর, ছাপটা বেশ স্ট্রেঞ্জ টাইপের। তাই তো, জুতোর ডগা আছে, গোড়ালি নেই, তবে টোয়ের ছাপ কিন্তু বেশ ডিপ। সাহেলি বললেন, আমার মনে হচ্ছে ওই লোক দুটোরই কাজ। ব্যাটারা বুমবুমের হাতে টাইট খেয়েছিল তো, তাই ঝাল মেটাতে শয়তানি করছিল। মিতিন বলল, যা, ও বেচারারা হতে যাবে কেন? পার্থ সন্দিগ্ধ স্বরে বলল, হতেও তো পারে, দেখে আসবো একবার। উত্তরের প্রতীক্ষায় না থেকে পা বাড়ালো পার্থ, সঙ্গে টুপুরও। লোক দুটোর দরজায় টর্চ ফেলে দুজনেই চমকেছে জোর। গুফো টাকমাথা ঘরে নেই, তালা ঝুলছে। শেষ করলাম আজকে সুচিত্রা ভট্টাচার্য রচিত মিতির মাসি সিরিজের কেরালায় কিস্তিমাতের 3য় পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তবে গল্পটাকে প্লিজ একটু লাইক করে দেবেন, পারলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।